গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের গল্প মিসির আলির চশমা। আজ প্রথম পর্ব। অদ্ভুত এক যন্ত্র। যন্ত্রে বাটির মতো জায়গা, বাটিতে থুতনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। যন্ত্রের ভেতর থেকে ক্ষণে ক্ষণে তীব্র আলো এসে চোখের ভেতরে ঢুকে যায়। তখন বুকের ভেতর ধক করে ওঠে। মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা সূঁচ চোখের ভেতর দিয়ে মগজে ঢোকানোর চেষ্টা করছে। পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার কথা, শেষ হচ্ছে না। কারণ ডাক্তার সাহেবের কাছে টেলিফোন এসেছে। তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন। মিসির আলি বুঝতে পারছেন না তিনি কি বাটি থেকে থুতনি উঠিয়ে নেবেন, নাকি যেভাবে বসে আছেন সেভাবেই বসে থাকবেন। নড়ে গেলে যন্ত্রের রিডিংয়ে গণ্ডগোল হতে পারে। তখন হয়তো আবার গোড়া থেকে শুরু করতে হবে, হিন্দিতে যাকে বলে ফির পেহলে সে। মিসির আলি নড়লেন না। ডাক্তার সাহেবের টেলিফোন আলাপ বন্ধ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন। ডাক্তার সাহেবের নাম হারুনুর রশিদ। নামের শেষে অনেকগুলো অক্ষর আছে। মনে হয় বিদেশের সব ডিগ্রি তিনি জোগাড় করে ফেলেছেন। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি হবার কথা। চুলে পাক ধরেনি, তবে দুই চোখের ভুরুর বেশ কিছু চুল পাকা। চিমটা দিয়ে ভুরুর পাকা চুলগুলো তুলে ফেললে তার বয়স আরও কম লাগত। ভদ্রলোক বেঁটে, ভারী শরীর, গোলাকার মুখ। চোখের দৃষ্টিতে সারল্য আছে, তবে ভুরু ঝোপের মতো বলে দৃষ্টির সারল্য চোখে পড়ে না। তিনি ঝকঝকে সাদা অ্যাপ্রন পরে আছেন। অ্যাপ্রনটা তাকে মানিয়েছে। বেশিরভাগ ডাক্তারের গায়ে অ্যাপ্রন মানায় না। ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করেছেন। তার কথা শোনা যাচ্ছে, ওপাশের কথা শোনা যাচ্ছে না। মিসির আলির ধারণা ওপাশে টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী। রাগারাগির ধরনটা সেরকম। ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে। তার চিৎকার এবং হইচই শুনতে ভালো লাগছে। তিনি বলছেন, আমার সঙ্গে ফাজলামি করবে না, এই জিনিসটা আমার পছন্দ না, একেবারেই পছন্দ না। ওপাশ থেকে কেউ কিছু একটা বলল। তখন ডাক্তার সাহেব আবার বললেন, খবরদার পুরনো প্রসঙ্গ তুলবে না। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। তারপর ডাক্তার বললেন, কি আমাকে বিয়ে করে ভুল করেছ? আর একবার এই কথাটা বলো তো, একবার শুধু বলে দেখো। মনে হচ্ছে ডাক্তার সাহেবের স্ত্রী আরেকবার এই কথাটি বললেন। ডাক্তার সাহেব বললেন, চিৎকার করছি? আমি চিৎকার করছি? আমি এক পেশেন্টের চোখ পরীক্ষা করছি। তুমি খুব ভালো করে জানো পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না। শাট আপ, শাট আপ বললাম। ইয়াস, আই সে শাট আপ অ্যান্ড গো টু হেল। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি এখন এইভাবে বসে আছেন কি জন্যে? আপনার চোখ দেখা তো শেষ। মিসির আলি বললেন, পরীক্ষা শেষ হয়েছে তো বুঝতে পারিনি, মাঝখান দিয়ে আপনার টেলিফোন এলো। আপনার চোখ ঠিক আছে, শুধু প্রেশার হাই, গ্লুকোমা। একটা ড্রপ দিচ্ছি, ঘুমোবার আগে চোখে এক ফোঁটা করে দেবেন, ভুল করবেন না। মিসির আলি বললেন, যদি ভুল করি তাহলে কি হবে? ডাক্তার নির্বিকার গলায় বললেন, অন্ধ হয়ে যাবেন, আর কি। অন্ধ হয়ে যাব? হ্যাঁ, 15 দিন পর আবার আসবেন। ভালো কথা, আপনাকে ফি দিতে হবে না। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কেন? হারুন বললেন, আমি আপনাকে চিনি, আপনি বিখ্যাত মানুষ। আমি বিখ্যাত মানুষদের কাছ থেকে ফি নিই না। বিখ্যাত মানুষরা 10 জায়গায় আমার কথা বলেন, তাদের কথার অনেক গুরুত্ব, এতে পয়সার দ্রুত বাড়ে। মিসির আলি বললেন, আপনি মনে হয় ভুল করছেন, আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলেছেন। আমি বিখ্যাত কেউ না, আমি অতি সাধারণ একজন। হারুন ভুরু কুঁচকে বললেন, আপনার নাম কি? মিসির আলি। ও, তাহলে তো ভুলই করেছি, মেজর মিস্টেক। আমি আপনাকে নাটক করে এমন কেউ ভেবেছিলাম। চেহারা খুব পরিচিত লেগেছে। ভালো কথা, আপনি কি অভিনয় করেন? গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম,
আপনি ছিলেন সেখানে? জি না। অতি বোগাস এক নাটক। তারপরেও শেষ পর্যন্ত দেখেছি। নামটা মনে পড়ছে না, ন দিয়ে নামের শুরু, এইটুকু মনে পড়ছে। আচ্ছা শুনুন, আপনি হাফ ফ্রি দেবেন। আমার 400 টাকা ফি, আপনি 200 দেবেন। হাফ কেন? প্রথমবার বাই মিস্টেক ফ্রি বলেছিলাম, এই জন্যে। আপনি আশা করে বসেছিলেন ফ্রি হয়ে গেছে, যখন দেখলেন হয়নি তখন আশাভঙ্গ হয়েছে। হয়েছে কিনা বলুন? মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। বোঝা যাচ্ছে এই ডাক্তার বিচিত্র স্বভাবের। তার সঙ্গে চিন্তা ভাবনা ছাড়া কথা বলা ঠিক না। ফি দিয়ে চলে যেতে পারলে বাঁচা যেত। চোখের ড্রপের নামটা এখনও তিনি লিখে দেননি। হারুন ভুরু কুঁচকে বললেন, কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আপনার আশাভঙ্গ হয়েছে না? মোটা খারাপ হয়েছে না? সামান্য হয়েছে, এই জন্যই ফি হাফ করে দিলাম। প্রেসক্রিপশনটা লিখে দিলে চলে যেতাম। হারুন কাগজ টেনে নিলেন। কলমদানি থেকে কলম বের করতেই আবার টেলিফোন। মনে হচ্ছে তার স্ত্রী, কারণ ডাক্তার টেলিফোন ধরেই খ্যাক খ্যাক করে উঠলেন। তোমার প্রবলেমটা কি? রোগী দেখছি, এর মধ্যে একের পর এক টেলিফোন। আমাকে কি শান্তিমতো কিছু করতে দেবে না? ওপাশ থেকে কেউ কিছু বলল, সবসময় তো টাইম মেনটেন করা যায় না, রোগীর চাপ থাকে, ক্রিটিক্যাল কেস থাকে। তর্ক করবে না, স্টপ তর্ক, স্টপ। আমি আজ বাসাতেই যাব না, ক্লিনিকে থাকবো, সোফায় ঘুমাবো। যা ভাবছ তা না, চেম্বারে কেউ শক করে থাকে না। হারুন টেলিফোন নামিয়ে মিসির আলির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি বসে আছেন কেন? প্রেসক্রিপশনটার জন্য অপেক্ষা করছি, আই ড্রপ। হারুন ড্রয়ার খুলে একটা প্যাকেট মিসির আলির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মেজাজ খুবই খারাপ, প্রেসক্রিপশন লিখতে পারবো না। এটা নিয়ে যান, রাতে ঘুমোবার সময় 1 ড্রপ করে দেবেন। দাম কত? দাম দিতে হবে না, ওষুধ কোম্পানি থেকে স্যাম্পল হিসেবে পাই। স্যাম্পলের ওষুধ বিক্রি করার অভ্যাস আমার নেই। দরিদ্র রোগীদের ফ্রি দিয়ে দিই। ধন্যবাদ। 1 মাস পর আবার আসবেন। আগে বলেছিলেন 15 দিন পর আসতে, এখন বলছি 1 মাস পর। জি আসবো। মিসির আলি উঠে দাঁড়াতেই ডাক্তার বললেন, একটু বসুন। মিসির আলি বসে পড়লেন। আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন, এই জন্যই বসতে বলছি। আমার সঙ্গে চা খেয়ে তারপর যাবেন। এবং একটা বিষয় মনে রাখবেন, আমি ডাক্তার যেমন ভালো, মানুষ হিসেবেও ভালো। স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গাতেই হয়, এটা কিছু না। ভালো মানুষটা ঝগড়া করে, মন্দ মানুষের চেয়ে বেশিই করে। মিসির আলি বললেন, আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাচ্ছি না। আপনি খুব ভালো ডাক্তার, এটা জেনেই আপনার কাছে এসেছি। আপনি দামি একটা আই ড্রপ বিনা টাকা আমাকে দিয়ে দিয়েছেন, এটা প্রমাণ করে আপনি মানুষ হিসেবেও ভালো। দামি আই ড্রপ বুঝলেন কিভাবে? প্যাকেটের গায়ে লেখা 1200 টাকা রিটেল প্রাইস। আরে তাই তো, এত সহজ ব্যাপারটা মাথায় আসেনি। মিসির আলি বললেন, এরকম হয়, মাঝে মাঝে পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না। হারুন আনন্দিত গলায় বলল, নাটকের নামটা মনে পড়েছে, নদীর মোহনা। মিসির আলি বললেন, নাটকের নামটা? জি জি, নামকরণটা ভুল হলো না? মোহনা তো নদীরই হবে, সমুদ্রের তো আর মোহনা হয় না। নাটকের নাম শুধু মোহনা রাখলেই ভালো হতো, তাই না? কিংবা নদী নাম হলেও চলতো। নায়িকার নাম নদী, লম্বা একটা মেয়ে, তবে তার চোখে মনে হয় সমস্যা আছে, সারাক্ষণ চোখ মিটমিট করছে। আমার কাছে এলে বিনা ভিজিটে চোখ দেখে দিতাম। দরজা ফাঁক করে কে একজন উঁকি দিচ্ছে, তার চেহারায় ভয়। ডাক্তার তার দিকে তাকিয়ে ধমকে উঠলেন, কি চাও? স্যার বাসায় যাবেন না? না, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আর শামসুকে বলো 2 কাপ চা দিতে। চিনি আলাদা দিতে বলবে, লিকার যেন ঘন হয়। সত্যি চলে যাব স্যার? মিথ্যা চলে যাও বলে কিছু আছে নাকি? গাধার মতো কথা, গেট লস্ট। ম্যাডামকে গিয়ে বলবে স্যার আজ আসবে না।
ভীত মানুষটা সাবধানে দরজা বন্ধ করল। বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, সব গাধা। মিসির আলি বললেন, আমি কি আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব? আপনি বাসায় চলে যান। আপনার স্ত্রী একা, ওনার নিশ্চয়ই মনটা খারাপ। আজ আপনাদের একটা বিশেষ দিন, ম্যারেজ ডে। কে বলেছে আপনাকে? অনুমান করেছি। হারুন রাগী গলায় বললেন, আমি মিথ্যা পছন্দ করি না। আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে। অনুমান বলে পৃথিবীতে কিছু নেই। মিসির আলি বললেন, আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে, বাচ্চা কাচ্চার ছবি নেই। যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চার ছবি অবশ্যই রাখেন। সেই থেকে অনুমান করছি আপনাদের ছেলে মেয়ে নেই, আপনার স্ত্রী বাসায় একা। আর আজ আমাদের ম্যারেজ ডে, এটা কিভাবে বুঝলেন? আজকে 6 তারিখ। দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখানে 6 তারিখটা লাল কালি দিয়ে গোল করা। তো সেটা আমার স্ত্রী বা আমার জন্মদিনও তো হতে পারে। মিসির আলি বললেন, আপনার জন্মদিন হবে না, কারণ নিজের জন্মদিন মনে থাকে। আপনার স্ত্রীর জন্মদিনও হবে না। স্ত্রীরা জন্মদিনে স্বামী দেরি করে বাড়ি ফিরলে তেমন রাগ করে না। ম্যারেজ ডে ভুলে গেলে বা সেই দিনে দেরি করে স্বামী ঘরে ফিরলে রাগ করে। আর তাছাড়া গোল চিহ্নের ভেতর লেখা এম, এটা ম্যারেজ ডের আদ্যক্ষর হওয়ার কথা। হারুন বললেন, আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক। মিসির আলি বললেন, খুব বুদ্ধিমান নই, তবে কার্যকারণ নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে। আপনি করেন কি? কিছু করি না, অবসরে আছি। আগে কি করতেন? সাইকোলজি পড়াতাম। আপনার কি কোনো কার্ড আছে? জি না। হারুন বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে মিসির আলির দিকে তাকিয়ে বললেন, এখন আমি আপনাকে চিনেছি। আপনাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে। আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত। এম দিয়ে আপনার নাম, মেহের আলী বা এই জাতীয় কিছু। আপনার নামটা কি বলুন তো? আগে একবার বলেছিলেন, ভুলে গেছি। সরি ফর দ্যাট। আমার নাম মিসির আলী। আপনার কি টেলিফোন আছে? সেলফোন আছে একটা। হারুন আগ্রহ নিয়ে বললেন, নাম্বারটা লিখুন তো, শায়লাকে দেব, সে খুবই খুশি হবে। আচ্ছা, আপনি নাকি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমেষে করে ফেলেন, এটা কি সত্যি? সত্যি না। যে কোনো মানুষকে দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন, এটা কি সত্যি? না। শায়লা আপনার বিষয়ে যা জানে সবই তো দেখছি ভুল। মগ ভর্তি চা চলে এসেছে। আগের লোকই চা এনেছে। ডাক্তার ধমক দিয়ে বললেন, ফজলু, তোমাকে না বললাম চলে যেতে? ঘুরঘুর করছে কেন? স্টুপিড। যাও সামনে থেকে, গাড়িতে গিয়ে বসে থাকো। স্যার কি বাসায় যাবেন? যেতে পারি, এখনও সিদ্ধান্ত নিতে পারিনি। চা খেয়ে তারপর সিদ্ধান্ত নেব। এখন গেট লস্ট। ফজলু চলে গেল। মিসির আলি লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের ছাপ কমেছে, তাকে আনন্দিত মনে হচ্ছে। হারুন মিসির আলির দিকে তাকিয়ে বললেন, চা ভালো হয়েছে, খান। বিস্কিট আছে, বিস্কিট দেব? ভালো বিস্কিট। বিস্কিট লাগবে না। হারুন সামান্য ঝুঁকে এসে খানিকটা গলা নামিয়ে বললেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, না। হারুন আনন্দিত গলায় বললেন, আমিও না। মিসির আলি বললেন, ভূতের প্রসঙ্গ এলো কেন? হারুন জবাব দিলেন না। তাকে এখন বিব্রত মনে হচ্ছে। মিথ্যা কথা ধরা পড়ে গেলে মানুষ যেমন বিব্রত হয়, সেরকম। মিসির আলি বললেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? হারুন ক্ষীণ স্বরে বললেন, হুম। মিসির আলি বললেন, একটু আগেই বলেছেন আপনি ভূত বিশ্বাস করেন না। হারুন বললেন, ভূত দেখিনি, আত্মা দেখেছি। আত্মা, আমার মায়ের আত্মা। সেটাও তো এক ধরনের ভূত, তাই না? ও আচ্ছা।
আমার সামনে যখন বড় কোনো বিপদ আসে তখন আমার মায়ের আত্মা এসে আমাকে সাবধান করে দেয়। তাই নাকি? জি। আত্মার গায়ে যে গন্ধ থাকে এটা জানেন? মিসির আলি বললেন, জানি না। হারুন চাপা গলায় বললেন, গন্ধ থাকে, ক্যাম্ফোরের গন্ধ, বেশ কড়া গন্ধ। সব আত্মার গন্ধই কি ক্যাম্ফোরের, নাকি এক এক আত্মার গন্ধ এক এক রকম? হারুন বিরক্ত হয়ে বললেন, আমি তো আর আত্মা শুকে শুকে বেড়াই না যে বলবো কোন আত্মার গন্ধ কি। আমি শুধু আমার মার আত্মাকেই দেখি, তাও সব সময় না। যখন বিপদে পড়ি তখন দেখি। তিনি আমাকে সাবধান করে দেন। মিসির আলি বললেন, উনি শেষ কবে আপনাকে সাবধান করেছেন? হারুন প্রশ্নের জবাব না দিয়ে চট করে উঠে দাঁড়িয়ে বললেন, দেরি হয়ে যাচ্ছে, যাই। বলে অপেক্ষা করলেন না, অ্যাপ্রন পরা অবস্থাতেই দরজা খুলে বের হয়ে গেলেন। মিসির আলির কাপের চা এখনো শেষ হয়নি। চাটা খেতে অসাধারণ হয়েছে। তার কি উচিত চা শেষ না করেই উঠে যাওয়া? একা একা ডাক্তারের চেম্বারে বসে চুকচুক করে চায়ের কাপে চুমুক দেওয়াও তো অস্বস্তিকর। হঠাৎ করে বাইরে থেকে কেউ ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেও তো বিরাট সমস্যা। যদিও সেই সম্ভাবনা খুবই কম, তারপরও সম্ভাবনা থেকে যায়। প্রবাবিলিটির একটা বইয়ে পড়েছিলেন, যে কোনো মানুষের হঠাৎ করে শূন্যে মিলিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। মিসির আলি চা শেষ করলেন, তাড়াহুড়া করলেন না, ধীরে সুস্থেই শেষ করে চেম্বার থেকে বের হলেন। গেটের কাছে ডাক্তার সাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন। গা থেকে অ্যাপ্রন খুলে ফেলেছেন বলে তাকে অন্যরকম লাগছে। ডাক্তারের হাতে সিগারেট। তিনি মিসির আলির দিকে তাকিয়ে বললেন, গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দিই। আপনি থাকেন কোথায়? মিসির আলি বললেন, আমি জিগাতলে থাকি, আপনাকে পৌঁছাতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। আপনাকে গাড়িতে উঠতে বলেছি, উঠুন, ড্রাইভারের পাশের সিটে বসবেন। মিসির আলি উঠলেন। এই মানুষটাকে না বলে লাভ হবে না। হারুন সেই শ্রেণীর মানুষ যারা যুক্তি পছন্দ করে না। হারুন বললেন, ড্রাইভারের পাশের সিটে বসতে কি আপনার অস্বস্তি লাগছে? না। অস্বস্তি লাগা তো উচিত। আমি আরাম করে পেছনের সিটে বসবো আর আপনি ড্রাইভারের পাশে হেল্পারের মতো বসবেন, এটা তো এক ধরনের অপমান। আপনি অপমান বোধ করছেন না? মিসির আলি বললেন, অপমান বোধ করছি না। তাছাড়া গাড়ি ড্রাইভার চালাবেন না, আপনি চালাবেন। এক্ষেত্রে আপনার পাশে বসাই শোভন। গাড়ি আমি চালাবো বুঝলেন কিভাবে? মিসির আলি বললেন, আপনি গাড়ি নিয়ে চলে যাননি, আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আপনি আমাকে আরও কিছু বলতে চান। সেক্ষেত্রে আপনি আমাকে আপনার পাশে বসাবেন, এটাই স্বাভাবিক। আমাকে ড্রাইভারের পাশে বসিয়েছেন, সেখান থেকে ধারণা করছি গাড়ি আপনি চালাবেন। হারুন হাই তুলতে তুলতে বললেন, ঠিকই ধরেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার বুদ্ধি নেই। স্কুলে আমার ডাকনাম ছিল হাবা হারুন। হারুন নামে কেউ আমাকে ডাকত না, সবাই ডাকত হাবা হারুন বলে। কলেজে আমার সেই নাম হলো হা হা, হাবার হা আর হারুন থেকে হা নিয়ে হা হা। গাড়ি মিরপুর সড়কে উঠে এসেছে রাত 11টার কাছাকাছি। এখনও রাস্তায় ভিড়। গাড়ি চলছে ধীর গতিতে, প্রায়ই থামতে হচ্ছে। হারুন বিরক্ত হচ্ছেন না। ক্যাসেটে গান ছেড়ে দিয়েছেন, হিন্দি গান হচ্ছে। বয়স্ক এবং গুরুত্বপূর্ণ টাইপ মানুষেরা সাধারণত গাড়িতে হিন্দি গান শোনেন না। ইনি যে শুধু শুনছেন তা নয়, যথেষ্ট আনন্দও পাচ্ছেন। গানের সঙ্গে স্টিয়ারিংয়ে হাত দিয়ে তালও দিচ্ছেন। মিসির আলি বললেন, আপনি আমাকে কিছু বলবেন? হারুন বললেন, ভেবেছিলাম বলবো, কিন্তু এখন ঠিক করছি বলবো না। মিসির আলি বললেন, তাহলে আমাকে যে কোনো জায়গায় নামিয়ে দিয়ে চলে যান, আপনার দেরি হচ্ছে। হারুন বললেন, আপনাকে বাসায় পৌঁছে দেবার কথা বলে গাড়িতে তুলেছি, এখন পথের মাঝখানে নামিয়ে দেব না। মিসির আলি বললেন, পথে নামালেই আমার জন্য সুবিধে। আমি হোটেল থেকে ভাত খেয়ে তারপর বাসায় যাব। আমার বাসায় রান্নার ব্যবস্থা নেই। আমি আপনাকে বাসায় নামিয়ে দেব, সেখান থেকে আপনি যেখানে ইচ্ছে যাবেন।
আই উইল কিপ মাই ওয়ার্ডস। মিসির আলি চুপ করে গেলেন। অসময়ে চা খাওয়ার জন্যে ক্ষুধা মরে গিয়েছিল। এখন আবার তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। কলিজা ভুনা খেতে ইচ্ছা করছে। ঝাল কলিজা ভুনা, সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ। মিসির আলি সাহেব। জি। কোনো গন্ধ পাচ্ছেন? এয়ার ফ্রেশনারের গন্ধ পাচ্ছি। হারুন গান বন্ধ করে দিয়ে বললেন, এয়ার ফ্রেশনারের গন্ধটা আপনার কাছে কেমন লাগছে? মোটামুটি লাগছে। এয়ার ফ্রেশনারের গন্ধ আমার কখনোই ভালো লাগে না। হারুন বললেন, আপনি ক্যাম্ফরের গন্ধ পাচ্ছেন। গাড়িতে কোনো এয়ার ফ্রেশনার নেই। আমার মায়ের আত্মা আমাদের সঙ্গে আছে বলেই এই গন্ধ। ও আচ্ছা। আপনি খুব হেলাফেলা করে ও আচ্ছা বলেছেন। এটা কিন্তু ঠিক করেননি। আমি সিজিওফ্রেনিক পেশেন্ট না। স্কুল জীবনে আমাকে হাবা হারুন বলা হলেও আমি হাবা না। আপনার মা কি প্রায়ই আপনার সঙ্গে থাকেন? যখন কোনো বড় বিপদে পড়ি তখন আমার সঙ্গে থাকেন। মিসির আলি বললেন, আপনি কি কোনো বড় বিপদের আশঙ্কা করছেন? করছি। জানতে পারি বিপদটা কি? আমি খুন হয়ে যাব। কেউ একজন আমাকে খুন করবে। কে খুন করবে সেটাও আমি জানি। মাই মাদার টোল্ড মি। মিসির আলি বললেন, তিনি কি সরাসরি আপনার সঙ্গে কথা বলেন নাকি স্বপ্নে বলেন? হারুন বললেন, তিনি নানানভাবে আমার সঙ্গে কমিউনিকেট করেন, মাঝে মাঝে স্বপ্নেও করেন। আপনার মা কি বলেছেন? কে আপনাকে খুন করবে? সেটা জেনে আপনি কি করবেন? কৌতূহল থেকে প্রশ্ন করছি। বলতে না চাইলে বলবেন না। ডাক্তার গলা নামিয়ে বললেন, আমাকে খুন করবে আমার স্ত্রী, ওর নাম শায়লা। মিসির আলি বললেন, খুন কবে হবেন সে ব্যাপারে কি আপনার মা আপনাকে কিছু বলেছেন? বলেছেন, তবে খুব সুনির্দিষ্ট করে কিছু বলেননি। জন্ম মৃত্যুর বিষয় নির্দিষ্ট করে আত্মারা কিছু বলতে পারে না। ওদের ক্ষমতার সীমাবদ্ধতা আছে। আমার খুন হবার কথা আজ রাতে। মিসির আলি ধাক্কার মতো খেলেন। একটা মানুষ ভাবছে সে রাতে খুন হবে, তারপরেও স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছে। নানান কায়দা কানুন করে এই কারণেই বাসায় যাওয়া পেছাচ্ছি। আপনাকে নামিয়ে দিয়ে কোন একটা হোটেলে চলে যাব। মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। মানুষটা মানসিকভাবে অসুস্থ। এতটা অসুস্থ তার শুরুতে বোঝা যায়নি। হারুন বললেন, আমাকে কিভাবে মারবে জানতে চান? কিভাবে? বিষ খাইয়ে মারবে। বিষের নাম জানতে চান? পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইডের নাম জানেন তো? KCN। হ্যাঁ, নাম জানি। আপনার স্ত্রী পটাশিয়াম সায়ানাইড কোথায় পাবেন? তার কাছে আছে। সে একটা প্রাইভেট ইউনিভার্সিটির কেমিস্ট্রির চেয়ারম্যান। সে কি করবে জানেন? কোনো একটা খাবারে এই জিনিস মিশিয়ে দেবে। আপনি কি আপনার আশঙ্কার কথা আপনার স্ত্রীকে জানিয়েছেন? জানিয়েছি। তার ধারণা আমার প্যারানয়া হয়েছে। ভালো সাইকিয়াট্রিস্ট দিয়ে আমার চিকিৎসা করা উচিত। এই কারণেই সে আপনাকে খুঁজছে। মিসির আলি বললেন, আমাকে এখানে নামিয়ে দিন। সামনের গলিতে আমার বাসা। হারুন বললেন, আপনাকে আপনার বাসার সামনেই নামাবো। আপনার বাসাটা চিনেও আসবো। আপত্তি নেই তো? না, কোনো আপত্তি নেই। আমার মাকেও আপনার বাসাটা চেনানো দরকার। প্রয়োজনে তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মায়ের নাম সালমা রহমান। মিসির আলি জানতে ইচ্ছা করছে, সালমা রহমান কি দ্বিতীয় বিবাহ করেছিলেন? হারুনুর রশিদ ডাক্তারের নাম। তার বাবার নাম যদি রশিদ হয়, তাহলে সালমা রহমান না হয়ে সালমা রশিদ নাম হওয়ার কথা। মিসির আলি বললেন, আপনার বাবার নাম জানতে পারি? কেন? কৌতূহল। আমার বাবার নাম আবদার রশিদ। আপনার বাবা কি জীবিত? বাবা মারা গেছেন। আপনার মা কি দ্বিতীয় বিবাহ করেছিলেন?
হারুন বিরক্ত গলায় বললেন, ব্যক্তিগত প্রশ্ন করবেন না। ব্যক্তিগত প্রশ্ন আমি পছন্দ করি না, আমার মাও পছন্দ করেন না। লাইক মাদার লাইক সান। মিসির আলি বললেন, আমি আপনার সাইকিয়াট্রিস্ট, সেই কারণেই ব্যক্তিগত প্রশ্ন করছি। হারুন বললেন, আপনি আমার সাইকিয়াট্রিস্ট না, আপনি আমার একজন রোগী। ভদ্রতা করে আমি যাকে বাসায় নামিয়ে দিচ্ছি। মিসির আলি বললেন, এই সামনে গাড়ি রাখুন, ডান দিকের ফ্ল্যাট বাড়ির একতলায় আমি থাকি। আপনি কি নামবেন? না। আপনি বলেছিলেন আপনার মাকে আমার বাসা চিনিয়ে দেবেন। হারুন রাস্তার পাশে গাড়ি পার্ক করে দরজা খুলে নামলেন। তার চোখে ভরসা হারানো মানুষের দৃষ্টি। যে মানুষ বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। মিসির আলির বসার ঘরের বেতের চেয়ারে ডাক্তার হারুন বসে আছেন। তাকে অসম্ভব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন। তার মাথা ঝুলে আছে, থুতনি বুকের সঙ্গে প্রায় লাগানো। তার চোখ খোলা, তবে ঘুমন্ত মানুষের নাক দিয়ে যেমন ঘড় ঘড় আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। হঠাৎ আওয়াজ বন্ধ হল। হারুন মাথা তুলে বললেন, আপনি একা থাকেন? মিসির আলি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। হারুন বললেন, আপনার বাসায় কি এক্সট্রা বেড আছে? মিসির আলি বললেন, নেই। এক্সট্রা বেড থাকলে আপনার এখানেই থেকে যেতাম, হোটেলে যেতাম না। আমার মায়ের আপনার বাসা পছন্দ হয়েছে, তিনি পুরো বাড়ি ঘুরে দেখেছেন। মিসির আলি বললেন, এখন কি তিনি আমাদের সঙ্গে আছেন? এই মুহূর্তে তিনি কোথায়? আপনার শোবার ঘরে। মিসির আলি বললেন, আমার শোবার ঘরের দেয়াল একটা ঘড়ি আছে, ঘড়িতে কটা বাজে তিনি বলতে পারবেন? হারুন বললেন, আপনি পরীক্ষা করে দেখছেন মায়ের ব্যাপারটা আমার মনের কল্পনা কিনা, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন, এই পরীক্ষা আপনার মনের শান্তির জন্যও প্রয়োজন। হারুন বললেন, আত্মা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। দেহধারী মানুষ এবং আত্মা এক না। আত্মা জাগতিক পৃথিবী ঠিকঠাক বুঝতে পারে না। জাগতিক পৃথিবী তাদের কাছে অস্পষ্ট, গাঢ় কুয়াশার জগৎ। আত্মা প্রবল আকর্ষণের কারণে তার অতি প্রিয়জনদের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ করে, কিন্তু জগৎ সম্পর্কে কিছুই জানে না। মিসির আলি বললেন, তার মানে কি এই যে আপনার মা আমার শোবার ঘরের ঘড়িতে কটা বাজে বলতে পারবেন না? বলতে না পারারই কথা, তারপরেও তাকে জিজ্ঞেস করব। মিসির আলি বললেন, আপনি কি চা খাবেন? কড়া করে এক কাপ চা বানিয়ে দিই? না, আমি উঠব। হারুন উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, মা আমাকে জানিয়েছেন আপনার শোবার ঘরের দেয়ালে কোনো দেয়াল ঘড়ি নেই। মিসির আলি ধাক্কার মতো খেলেন। তার শোবার ঘরের দেয়ালে কোনো দেয়াল ঘড়ি নেই, কখনো ছিলও না। অনেকদিন থেকেই তিনি ভাবছিলেন একটা দেয়াল ঘড়ি কিনবেন। ভোরবেলা ঘুম ভাঙলেই যেন সময় দেখতে পান। মিসির আলি ডাক্তারকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছেন। হারুন সাহেবের একটি বিষয়ে তিনি অবাক হচ্ছেন। এই মানুষটা একবারও জিজ্ঞেস করেননি দেয়াল ঘড়ি আসলেই কি নেই। খুবই স্বাভাবিক প্রশ্ন। অস্বাভাবিক মানুষ স্বাভাবিক প্রশ্ন করে না। ডাক্তার হারুন বাড়ি পৌঁছলেন রাত 1:10। গেট দিয়ে ঢোকার সময় তিনি গেটের সঙ্গে গাড়ির ধাক্কা লাগালেন। বাম্পারের একটা অংশ ঝুলে পড়ল। গাড়ি গ্যারেজে ঢোকানোর সময়ও গ্যারেজের দরজার সঙ্গে ধাক্কা লাগল। পরপর দুটি অ্যাক্সিডেন্টই হারুন সাহেবের স্ত্রীর চোখের সামনে ঘটল। তিনি বারান্দার বেতের চেয়ারে বসেছিলেন। তার চোখে উদ্বেগ ও উৎকণ্ঠা। বারান্দার বাতি নেভানো, বাইরে থেকে তাকে দেখা যাচ্ছে না। তিনি আজ সুন্দর করে সেজেছেন। কলাপাতা রঙের সিল্কের শাড়ি পরেছেন, কপালে টিপ দিয়েছেন। তার নাকের হীরের নাকফুল এই অন্ধকারেও ঝকমক করছে। হারুন বারান্দায় ঢুকতেই শায়লা চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, হ্যালো। হারুন স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, বলেই তিনি দরজার দিকে এগোলেন। শায়লা বললেন,
2 মিনিট বারান্দায় বসো, ঠান্ডা হও, তারপর ঘরে যাবে। হারুন কথা বাড়ালেন না, স্ত্রীর সামনের চেয়ারে এসে বসলেন। শায়লা বললেন, লাস্সি বানিয়ে রেখেছি, লাস্সি খাও। হারুন টেবিলের দিকে তাকালেন। 2 গ্লাসে লাস্সি, গ্লাস পিরিচ দিয়ে ঢাকা। শায়লা একটা গ্লাস এগিয়ে দিলেন। হারুনের ভুরু কুঁচকে গেল। পটাশিয়াম সায়ানাইড নামক ভয়ঙ্কর বিষ কি এই গ্লাসেই মেশানো? তিনি স্ত্রীর দিকে তাকালেন। বারান্দার অল্প আলোয় শায়লার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। লাস্সি খাব না। শায়লা বললেন, বিয়ের দিন লাস্সি খাওয়া আমাদের অনেক দিনের রিচুয়াল, প্লিজ গ্লাসে চুমুক দাও। হারুনের ঘাড় শক্ত হয়ে গেছে, শিরশির করছে। এত সাধাসাধি করছে কেন? আজই কি তাহলে সেই বিশেষ দিন? শায়লা বললেন, আজ সারা রাত আমরা ঘুমাবো না, গল্প করব। বিয়ের রাতটা আমরা যেভাবে গল্প করে কাটিয়েছি, তোমার মনে আছে না? রাত 3টার সময় কে যেন 2 গ্লাস লাস্সি নিয়ে দরজা ধাক্কা দিল, তোমার মনে আছে? না করে তার নামটা বলো দেখি, দেখি তোমার স্মৃতিশক্তি কেমন। তোমার ভাবি এনেছিলেন লাস্সি। গুড, তোমার স্মৃতিশক্তি ভালো। এখন লক্ষ্মীর ছেলের মতো লাস্সিটা খাও, আমি অনেক যত্ন করে বানিয়েছি। হারুন একবার ভাবলেন হাত বাড়িয়ে বলবেন, তোমার হাতের লাস্সিটা আমাকে দাও, আমারটা তুমি খাও। যুক্তি দিয়ে বললে সে সন্দেহ করবে না, বললেই হবে, তোমার হাতের গ্লাসটা বেশি পরিষ্কার, ওই গ্লাসটা দাও। শায়লা বললেন, কি হলো, চুমুক দাও। হারুন হাত ঘড়ির দিকে তাকালেন। মৃত্যুর সঠিক সময়টা জানা থাকা দরকার। অবশ্য জেনেও কোনো লাভ নেই। তিনি কাউকে বলে যেতে পারবেন না 1টা 13 মিনিট 21 সেকেন্ড সময়ে তিনি মারা গেছেন। ঘড়ির দিকে তাকিয়েই হারুন গ্লাসের চুমুক দিলেন। সেকেন্ডের কাঁটা নড়ছে। 21 সেকেন্ড থেকে হলো 23 সেকেন্ড, এখন হলো 25 সেকেন্ড। কি দেখছ? কিছু দেখছি না। লাস্সিটা খেতে ভালো হয়েছে না? বিয়ের রাতের মতো হয়েছে? এই লাস্সিটার দই ঘরে পাতা। তুমি দেখি হু হু করে যাচ্ছ, ভালো কথা। চায়ের মতো চুকচুক করে খাচ্ছ কেন? একটানে শেষ করো। হারুন একটানে গ্লাস শেষ করলেন। ঘড়ি থেকে চোখ ফিরিয়ে নিলেন। মৃত্যু হলে এতক্ষণে হয়ে যেত। শায়লা বললেন, আমি বাথটা পানি দিয়ে ভর্তি করে রেখেছি, তুমি আরাম করে সময় নিয়ে গোসল করবে, তারপর আমরা একসঙ্গে খাব। আমি খেয়ে এসেছি। কোথায় খেয়ে এসেছ? এক পেশেন্টের বাসায় গিয়েছিলাম, পেশেন্ট জোর করে খাইয়ে দিয়েছে। মেনু কি ছিল? কই মাছের ঝোল আর 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 কি? ইলিশ মাছ ভাজা। আরাম করে খেয়েছ? শায়লা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, কই মাছের কাঁটার জন্য তুমি রাতে কই মাছ খাও না, আর ইলিশ মাছ খাও না, গন্ধ লাগে এই কারণে। আজ এই 2 নিষিদ্ধ বস্তুই খেয়ে এসেছ, তাও তোমার এক পেশেন্টের বাড়িতে, যেখানে তুমি জানো আজ আমাদের ম্যারেজ ডে। বাসায় বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, জানো না? জানি। তুমি কি সত্যি খেয়ে এসেছ? না। শায়লা বললেন, মিথ্যা কথাটা কেন বলেছ আমি জানি না, নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ জানতে চাচ্ছি না। আজ আমি কোনো কিছু নিয়ে হইচই করব না, ঝগড়াও করব না। হারুন বললেন, তুমি তো কখনোই হইচই করো না, ঝগড়াও করো না। তা ঠিক, মাঝে মাঝে করতে ইচ্ছে করে। আজ রাতে টেলিফোন করে সিরিয়াস ঝগড়া করেছি না? এরকম আর হবে না। ওঠো তো, গোসল করবে। হারুন উঠে দাঁড়ালেন। শায়লা বললেন, বলো দেখি আজ কি রান্না? আমার পছন্দের কোনো আইটেম? হয়েছে, কলিজা ভুনা আর খিচুড়ি। থ্যাংক ইউ। পেঁয়াজ কুচি করে ভিনেগারে দিও, কলিজা ভুনার সঙ্গে ভিনেগার মেশানো পেঁয়াজ ভালো লাগে। শালা বললেন, দেয়া আছে। তোমার আরেকটা অতি প্রিয় খাবারও আছে,
ঘিয়ে ভাজা শুকনো মরিচ। থ্যাংক ইউ অ্যাগেন। বাথটাবের পানিতে গা ডুবিয়ে হারুন শুয়ে আছেন। পানি শীতল, পানির শীতলতা শরীরে ছড়িয়ে পড়ছে। আরামদায়ক অভিজ্ঞতা। হারুনের হাতে বিয়ারের ক্যান। বিয়ারের ক্যানের উত্তাপ হিমাঙ্কের কাছাকাছি। ঠান্ডা বিয়ারের চুমুক দিতে ভালো লাগছে। স্নায়ু ঝিমিয়ে পড়ছে। স্নায়ুকে অলস করে দেওয়াটাও আনন্দময় প্রক্রিয়া। স্নানের সময় বরফ শীতল বিয়ারের ক্যানের চুমুক দেওয়ার অভ্যেস তিনি বিলেতে আয়ত্তে করেছেন। মাঝে মাঝেই তার মনে হয় বিদেশে যে অল্প কিছু ভালো অভ্যাস তিনি করেছেন, এটা তার একটা। হারুন? হারুন চমকে উঠলেন। তার মার গলা। এই গলা বিয়ারের ক্যানের মতোই শীতল। এমনভাবে চমকালেন যে বিয়ারের ক্যান তার হাত ফসকে বাথটাবের পানিতে পড়ে গেল। ক্যানটা তিনি অতি দ্রুত তুলে ফেললেন। তার আগেই অনেকখানি পানি ক্যানে ঢুকে গেল। হারুন? জিমা, তুই পীর বংশের ছেলে, এটা জানিস? তোর বাবার দাদা হুজুরে কেবলা ইরফানউদ্দিন কুতুবী কত বড় পীর ছিলেন সেটা জানিস? কিছু কিছু জানি, তুমি বলেছ। তুই এত বড় পীরের পুতি, আর তুই কিনা ন্যাংটো হয়ে মদ খাচ্ছিস? হারুন হাত বাড়িয়ে টাওয়েল নিয়ে কোমরে জড়াতে জড়াতে বললেন, বিয়ার মদ না মা। ইউরোপ আমেরিকায় পানির বদলে এই জিনিস খাওয়া হয়। অ্যালকোহলের পরিমাণ 5%-এরও নিচে। চুপ। হারুন চুপ করে গেলেন। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, মুখ শুকিয়ে আসছে। হারুন, বাতি নিভে দে। বাতি নেভালে আমার ভয় লাগবে মা। লাগুক ভয়, বাতি নেভা। আলোর মধ্যে থাকতে পারছি না। বিয়ারের ক্যান এখনো হাত ধরে রেখে আছিস কেন? ফেলে দে। হারুন ক্যান রেখে উঠে দাঁড়ালেন। বাতি নেভালেন। বাথরুম হঠাৎ অন্ধকারে ডুবে গেল। হারুন কাঁপা কাঁপা গলায় বললেন, মা, ভয় লাগছে। ভয়ের কি আছে? আমি আছি না? তোমাকে দেখতে পাচ্ছি না তো। আমাকে দেখবি কি করে গাধা? কথা যে শুনতে পাচ্ছি সেই যথেষ্ট। মা, তুমি তো কথাও ভুলভাল বলো। কখন ভুলভাল বললাম? তুমি বলেছিলে আজ রাতে বিষ খাওয়াবে। খাওয়ায়নি তো। রাত কি শেষ হয়েছে? ডিনারের সময় বিষ দেবে মা? তোকে কিছুই বলবো না। মা, মা, তোর কথা শুনতে পাচ্ছি। মামা করতে হবে না। কি বলতে চাস বল। আমার একটা সন্দেহ তৈরি হয়েছে। মনে হচ্ছে তুমি আসলে আমার মনের কল্পনা। আমি কল্পনা? হ্যাঁ, এক ধরনের অসুখ আছে যে অসুখে রোগীর হ্যালুসিনেশন হয়। সে কথা শুনতে পায়, নানান কিছু দেখে। তোর ধারণা তোর সে অসুখ হয়েছে? রোগ বাঁধিয়ে ঘরে বসে আছিস কেন? চিকিৎসার ব্যবস্থা কর। করব। আজ যে গাধাটার কাছে গিয়েছিলি সেই কি তোর চিকিৎসা করবে? এখনো ঠিক করিনি। দেরি করছিস কেন? ঠিক করে ফেল। সেও গাধা, তুইও গাধা। গাধার চিকিৎসা গাধাই করবে। আমাকে গাধা বলছো বলো, উনাকে কেন গাধা বলছো? যে বলে যুক্তির বাইরে কিছু নেই তাকে গাধা বলবো না তো কি বলবো? ছাগল বলবো? এটাই ভালো। সে ছাগল, তুই গাধা। শোন গাধা, রাতে খেতে গিয়ে দেখবি কলিজা ভুনা 2টা প্লেটে রাখা। একটা তোর জন্যে, আরেকটা তার জন্যে। তোরটায় বিষ দেয়া। যা বলার বলে দিলাম, এখন বাতি জ্বালা। তোর বউ এক্ষুনি খেতে রাখবে। যদি দেখে বাতি নেভানো তাহলে নানান প্রশ্ন করবে। হারুন বাতি জ্বালালেন। সঙ্গে সঙ্গেই বাথরুমের দরজায় টোকা পড়ল। শায়লা বললেন, এতক্ষণ লাগাচ্ছ কেন? টেবিলে খাবার দেয়া হয়েছে, সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে। হারুন খেতে বসেই বললেন, কলিজা ভুনার 2টা বাটিতে কেন? তোমারটায় ঝাল দিয়েছি, আর আমি ঝাল খেতে পারি না বলে আমারটা আলাদা। ঝাল খাওয়া তো আমিও ছেড়ে দিয়েছি। কবে ছাড়লে?
হারুন আমতা আমতা করছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। শায়লা বললেন, তুমি ঝাল খাওয়া ছেড়ে দিয়েছ, এই তথ্য তো জানতাম না। এইমাত্র জানলাম। এখন থেকে সব কিছুই কম ঝালে রান্না হবে। আজ খেয়ে ফেলো প্লিজ। শায়লা স্বামীর প্লেটে কলিজা ভুনা তুলে দিলেন। হারুন খাচ্ছেন। খেতে অসাধারণ হয়েছে। ভিনেগার দেয়া পেঁয়াজের কারণে কলিজা ভুনার স্বাদ 10 গুণ বেড়ে গেছে। হারুন ঘড়ি দেখলেন, 6 মিনিট ধরে খাচ্ছেন। পটাশিয়াম সায়ানাইড দেয়া থাকলে অনেক আগেই কর্মকাবার হয়ে যেত। মা আবারও ভুল করলেন। খাবারে পটাশিয়াম সায়ানাইড দেয়া থাকলে মন্দ হতো না। এক ধাক্কায় সব ঝামেলা থেকে মুক্তি। মৃত্যুর পর মায়ের মতো আত্মা হয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানো। হারুন ঠিক করলেন, আত্মা হতে পারলে তিনি মাঝে মাঝে শায়লাকে ভয় দেখাবেন। ধরা যাক সে ক্লাস নিচ্ছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়াচ্ছে, তিনি হঠাৎ ঘাড়ের কাছে বড় করে নিঃশ্বাস ফেলবেন, কিংবা রাতে শায়লা যখন ঘুমোবে তখন তার পায়ের বুড়ো আঙুল কামড়ে ধরবেন। আত্মারা কি কামড়াতে পারে? মাকে জিজ্ঞেস করে জানতে হবে। কি ভাবছ? কিছু ভাবছি না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তা করছো। হারুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আত্মা নিয়ে চিন্তা করছি, সোল। ও আচ্ছা, আত্মার প্রপার্টি নিয়ে ভাবছি। তবে সমস্যা হচ্ছে, আত্মা কোনো বস্তু না, পরাবস্তু। পরাবস্তুর ধর্ম পৃথিবীর বিজ্ঞান ধরতে পারবে না। শায়লা বললেন, তুমি কি ভালো একজন ডাক্তার দেখাবে, একজন সাইকিয়াট্রিস্ট? দেখাবো, মিসির আলি সাহেবকে দেখাবো। ওনার সঙ্গে আজ দেখা হয়েছে। সত্যি? তুমি জানো আমি মিথ্যা কথা বলি না, জানো না? জানি। হারুনের খাওয়া শেষ হয়েছে, পানি খাওয়া দরকার। পানির গ্লাসের দিকে হাত বাড়িয়েও শেষ পর্যন্ত গুটিয়ে নিলেন। তার মন বলছে, পানির গ্লাসেই মেশানো আছে ভয়ঙ্কর KCN। অবশ্যই পানির গ্লাসে মেশানো। পানি হবে বর্ণহীন। এই গ্লাসের পানি নীলচে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মিসির আলি সিরিজের গল্প মিসির আলির চশমা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।